Oh, প্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে আজকের আমাদের উপস্থিতি যারা উপভোগ করছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রেসক্রিপশন রিপোর্টিং সেলের ইনচার্জ সাংবাদিক নেতা সাইদুর রহমান রিমন ভাইয়া। আরো উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার নেত্রী শেহরি পারভিন। উপস্থিত আছেন বাংলাদেশ প্রভাবশালী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ভাই। আমার সাথে সঞ্চালনায় আছেন মৌমিতা বাগ। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হলো সাংবাদিকদের হুমকিতে নিরাপত্তা ও প্রশ্নবিদ্ধ মর্যাদা। আমি প্রথমে জানতে চাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইনভেস্টিগেশন রিপোর্ট ছেলের ইনচার্জ সাংবাদিক জগতের আইকন যাকে বলা হয় সারা বাংলায়, যাকে সারা বাংলার সকলের প্রিয় মুখ, তিনি হলেন আমাদের সাংবাদিকের গুরু সাইদুর রহমান রিমন ভাইকে। আমি জানতে চাই সাংবাদিকদের হুমকিতে নিরাপত্তা, এতে সাংবাদিকদের করণীয় এবং বিভিন্ন যে সাংবাদিক সংস্থাগুলো আছে তাদের করণীয়। অনেক ধন্যবাদ আয়োজকদের এবং যারা শুনছেন এবং দেখছেন সবাইকে অভিনন্দন। আপনাদের প্রথমে আরেকবার ধন্যবাদ জানাবো যে আপনাদের সাবজেক্টটা এত চমৎকার হয়েছে, যে হুমকিতে নিরাপত্তা এবং বিপন্ন মর্যাদা ছিল যে বিষয়টা তুলে ধরা হয়েছে। সত্যি সত্যি তাই, যে সাংবাদিকতার বাংলাদেশের অভ্যুদয়ের পরে যে সাংবাদিকতার যত বছর যাবৎ চলছে, আমরা বোধহয় কখনোই এরকম একযোগে সাংবাদিকদের উপরে চতুর্দিক থেকে আক্রমণের ঘটনাটা কখনো দেখিনি। যেখানে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, মাস্টার পেশাজীবী কিংবা যারা সন্ত্রাসী, পেশাদার অপরাধী, এমনকি সর্বশেষ আমরা সেটা দেখতে পেলাম যে প্রশাসনের সর্বোচ্চ দরজা যেখানে সচিবালয়, সেখানকার মানুষও, সেখানকার যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা নিজেদেরকে ভিত্তি বলে দাবি করেন কিন্তু আমরা তাদের কর্মী বলে দাবি করি, তারাও কিন্তু সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন চালাতে দ্বিধা করছে না। আসলে অনেকদিন আগে একটি কথা খুব বারবার মনে পড়ে আমার, আবেদ খান সাহেবের একটি কথা, যে সাংবাদিকদের অভিশাপ কঠিন, বড়ই নির্মম। এই কথাটা লেখার পরেই কিন্তু কোন একটি সরকারের মাত্র কয়েকদিনের মাথায় তাদের একটা বিশেষ ভবনের পতন ঘটেছিল, তাদের সরকারের পতন ঘটেছিল। আমি এই হেডিংটা কখনোই বলতে পারি না যে সাংবাদিকদের অভিশাপ কঠিন, বড়ই নির্মম। আসলে আমরা তো আর কিছু পারি না, হয়তো অভিশাপ দিতে পারবো, আমরা হয়তো ইতিহাসটা আরেকটা জায়গায় নিয়ে দাঁড় করাতে পারবো। কখনো যদি আরেকটা ঘটনা ঘটে তখন আমরা এই ইতিহাস নিয়ে দাঁড় করাতে পারবো। সব জায়গাতে দেখেন, একটা মফস্বলের যে নদী খনন হচ্ছে, বালু খনন হচ্ছে, অবৈধভাবে সেই বালু উত্তোলন হচ্ছে, সেটা নিয়ে যদি কোনো সাংবাদিক বন্ধু লেখেন তার উপরে আক্রমণ করা হয়, আঘাত করা হয়। তাহিরপুরের মতো জায়গাতে আমরা দেখেছি গাছের সাথে বেঁধে রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছে কয়েক ঘন্টা ধরে। সেটা প্রশাসন ছিল, তারাও দেখেছেন। এটা কি আমরা ধরতেই পারি যে এটা আক্রোশ, চতুর্মুখী আক্রোশের, বহুমুখী আক্রোশের আমরা নির্মমতার শিকার হচ্ছি এখন। আমরা কদিন আগে দেখতে পাচ্ছিলাম শিশুদের উপরে সব জায়গায়, ছেলের থেকে শুরু করে জায়গায় জায়গায় ভয়াবহ নির্মমতা চলতো। এই নির্মমতার কোনো মানে হয় না। মানে এটা নিজেদের একটা খবরদারিত্ব জানান দেওয়া যে আমার অনেক প্রভাব আছে, অনেক ক্ষমতা আছে, আমি অনেক নির্মম মানুষ হতে পারি, নৃশংস হতে পারি, সেই নৃশংসতার জানান দেওয়া। এটা সাধারণত আগেকার জমিদাররা জানান দিতেন, রাজারা জানান দিতেন, আমি এতই নৃশংস হতে পারি, তুমি আপোষে তোমার জায়গা ছেড়ে দাও, রাজ্য ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি ভয়াবহ নির্মমতা চালাবো। আমরা তো খুবই সাপোসা মানুষ, খুবই নিরীহ প্রকৃতির মানুষ, সাংবাদিকদের একটা অস্ত্র পর্যন্ত ব্যবহার করে না। সেই সাংবাদিকদের উপরে অস্ত্র ব্যবহার করা, সাংবাদিকদের মারধর করা, আটকে রাখা, বন্দি রাখা, জিম্মি রাখা, কোথায় বেঁধে রাখা, এটা আমরা কখনোই দেখি নাই।
আমরা মনে করি যে এই যারা দাপুটের সাথে সাংবাদিকদের বন্দী রাখছেন, জিম্মি রাখছেন, তার পিছনে আরো বড় কোনো ক্ষমতা আছে, আরো কোনো বড় সংঘবদ্ধ সরকারি হতে পারে, সরকারি দল হতে পারে, তাদের ক্ষমতা তাদের পিছনে আছে, আশকারা আছে। আশকারা না থাকলে এত বড় ঘটনা কখনোই আগে ঘটেনি, এখনো ঘটতো না। তবে আমি বরাবরই কিন্তু একটা বিষয়ে খুবই আগ্রহী, সেটা হচ্ছে আমাদের আত্মসমালোচনা করার ক্ষেত্রে। যে আমাদের দেখতে হবে যে আমরা হঠাৎ করে এত আক্রান্ত হচ্ছি কেন, তাহলে কি আমাদের কোনো ভুল আছে কিনা। যে তারা অপরাধীরা বরাবরই তো অপরাধী ছিল, কিন্তু তখন আক্রান্তের সংখ্যা কম ছিল, এখন আক্রান্তের সংখ্যা এত বাড়ছে কেন। তো আমরা এখানে আমাদের ভুলটা ওইভাবেই বিশ্লেষণ করতে পারি যে সাংবাদিকদের অনৈক্য এখানে দায়ী, সাংবাদিকদের কোনো অভিভাবক নাই এটার দায়ী, আমরা সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন সাংবাদিকতা করতে পারছি না একটা দায়ী, আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন একটা প্রাণীতে পরিণত হয়ে গেছি, এটাও দায়ী। আমাদের সত্যি সত্যি জাতীয় পর্যায়ে বলেন, আঞ্চলিক পর্যায়ে বলেন, কোথাও একজন অভিভাবক দাঁড়াবেন যে দাঁড়াও তোমরা থামো আমি দেখছি, এরকম বলার মতো কোনো নেতা আমাদের এখন নাই। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, হাতে গোনা কয়েকজন সম্পাদক আছেন, তারা বলতে পারেন, কিন্তু তারা তো নেতৃত্ব দেন না, তারা তো নেতৃত্বে থাকেন না। যারা নেতৃত্বে থাকার কথা তারা মুখটা কুলু পেটে বসে থাকেন। তারা যদি কোনো কথা বলেন, যদি সরকার কোনো কষ্ট পায়, যদি বিরোধী দলের কেউ কষ্ট পায়, যদি অন্য কোনো মহল কষ্ট পায়, এই কারণে সাংবাদিকের স্বার্থ জলাঞ্জলি যাক, তাতে কিছু যায় আসে না তাদের, তবু তারা মুখ খুলবেন না। এখন আমাদের সেন্সরশিপ, আমাদের নিজেদেরকে নিজেদের বাঁচাতে হবে, এছাড়া আর কোনো পথই নাই আসলে। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ঝুঁকিপূর্ণ মনে করব, আমরা জনগণকে জানানোর জন্য চেষ্টা করি, নিজেরা কষ্ট করে, যে আমরা হুমকির মুখে পড়েও জনগণকে জানানোর চেষ্টা করতাম, আমরা হয়তো দিন দিন সেখান থেকে ফিরে আসতে বাধ্য হব, নিজেদের বাঁচার তাগিদে, নিজেদের পরিবারের তাগিদে, নিজেদের সংসারের তাগিদে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আর এই কারণেই ঝুঁকিপূর্ণ অংশটুকু বাদ দিয়েই তো আমাদের প্রকাশ করা ছাড়া কোনো পথ দেখি না আমাদের। এক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের ঐক্য থাকলেও আমরা সেটা একটা চমৎকার ভাবে ব্যাকআপ দিতে পারতাম। জাতীয় পর্যায়ে আমাদের কোনো ঐক্যের কোনো সংগঠন নেই, একমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাড়া। সেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় পর্যায়ে যে একটা চেষ্টা চলছে, সেই চেষ্টায় জাতীয় অন্যান্য সংগঠনগুলির একটি সহানুভূতি রাখবে, পাশে দাঁড়াতে হবে। আজ আমরা কোনো সাংবাদিক যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমি আমার ব্যক্তি উদ্যোগে চেষ্টা করি তার পাশে দাঁড়াবার, তার পক্ষে দু কথা লেখার জন্য। আমি যেটা মনে করি যে যেখানটায় সাংবাদিক নির্যাতন হচ্ছে তার একটা ম্যাজিক্যাল ফর্মুলা আছে। আমি এটা চিন্তা করে বের করছি যে আমার সাংবাদিক বন্ধুরা কি কারণে নির্যাতন হচ্ছেন। নিশ্চয়ই কিছু লেখার জন্য নির্যাতন হচ্ছেন। যিনি লেখার আগেই তার হাত পা ভেঙে দিল সেখানকার প্রভাবশালী ব্যক্তিটি, আমার মনে হয় সাংবাদিককে নিয়ে দৌড়াদৌড়ি করে হাসপাতালে যাওয়ার চাইতে আমার দায়িত্ব হবে সাংবাদিক হিসাবে আর পাঁচজন সাংবাদিক বন্ধুকে নিয়ে আমার ভাই যেটা প্রকাশ করতে পারেনি, তার আগে আক্রান্ত হয়েছেন, সেই বিষয়টি আমরা ব্যাপকভাবে প্রকাশ যদি করি, তাহলে দাঁড়াবে কি, একটা মুখ বন্ধ করতে চেয়েছিলেন ভদ্রলোক, প্রভাবশালী ব্যক্তিটি, দাপুটে ব্যক্তিটি, এখন আমরা শত মুখে সে কথা বলে ফেললাম। যখন শত মুখে বলে ফেললাম, তখন এই অপরাধীরা পরবর্তীতে একটু ক্ষান্ত দিবেন যে একজন সাংবাদিককে মারলে তো আরো 10টা পত্রিকা ছাপা হয়, তার সাথে একজনই ছাপক, সে অবলীলা চেপে যাক, আমি তো কিছু করবো না। আমার মনে হয় এটাই হবে আমাদের সবচাইতে সাংবাদিকতার নির্যাতন থেকে আপাত রক্ষা পাওয়ার একটি পদ্ধতি। ধন্যবাদ। ধন্যবাদ সাদির রহমান রিয়ন ভাইকে সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি মনে করি আজ অদম্য সাহসী এক কলম সৈনিক, যার নাম না বললে নয়, তিনি হলেন সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ভাই। কারণ তাদের এই অদম্য সাহসের জন্য আজকের কলম সৈনিকরা বুক ভরা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, তরুণ সাংবাদিকরা বুক ভরা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং আপনাদের মতো এই অদম্য কলম সৈনিকের জন্য আমরা পাচ্ছি দিন দিন নতুন নতুন তথ্য, যা সারা বাংলার তরুণ সমাজকে জাগিয়ে তোলবে। এটাই তরুণ সমাজের প্রত্যাশা। ধন্যবাদ জীবন ভাই। এখন আমি আমার সাথে সঞ্চালনা আছে মৌমিতা বাগচিকে, তার সঞ্চালনা করার জন্য অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ কবির নওয়াজ রাজ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মৌমিতা বাগচি। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে যে যেথায় আছেন
সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আয়োজিত আমন্ত্রিত অতিথিবৃন্দদের তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। প্রিয় দর্শক, একটি কথা বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয় প্রতি শনিবার ভারতীয় সময় রাত 9:30টায় এবং বাংলাদেশ সময় রাত 10টায়। আমরা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন বিশিষ্ট অতিথিবৃন্দদের নিয়ে আয়োজন করে থাকি আমাদের এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েও সাজিয়ে থাকি যে কোনো দিনে যে কোনো সময়ে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখতে হলে আপনাকে করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি বাজিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে আমাদের এই অনুষ্ঠানটি সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। একটি কথা না বলেই নয়, এখন করোনা মহামারীর সময়, তো আমরা সবাই সুস্থ থাকবো এবং মাস্ক পরিধান করব। প্রিয় দর্শক, এখন আমি চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। এখন আমাদের মাঝে সরাসরি আলোচনায় আসবেন বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার নেত্রী তাহলে পারভীন। তাহলে পারভীন, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, বর্তমানে গণমাধ্যম কর্মীরা সত্য কথা উপস্থাপন করতে ভয় পায় বা সত্য কথা উপস্থাপন করতে পারে না, সচেতন মহলে এমন গুঞ্জন শোনা যায়। এ বিষয়ে আপনি যদি কিছু আমাদেরকে বলতেন। তাহলে পারভীন। আজকে যারা আলোচক, সবাইকে আসসালামু আলাইকুম। যারা উপস্থাপনা করছেন, সঞ্চালনা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত মতামত তুলে ধরার আগে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে জি, পাচ্ছি। আপনাকে শুনতে পাচ্ছি। আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করার আগে যে কথাটি আমি বলতে চাই, আহ শ্রদ্ধেয় কবির নেওয়াজ রাজ, আপনার উপস্থাপনা খুব ভালো ছিল, এবং মৌমিতা বাগচি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে এমন একটি জায়গায় সম্পৃক্ত করেছেন যেখানে প্রত্যেকে আমার গুরুজন। তাদের থেকে আমি অভিজ্ঞতায় এবং কর্মে অনেক ছোট, যে কারণে হয়তো আমি স্বতঃস্ফূর্ত ভাবে কি বলবো তাদের সামনে, সেটাই হচ্ছে বিষয়। আমার আগে যিনি বক্তা ছিলেন বা আলোচক ছিলেন, শ্রদ্ধেয় সাইদুর রহমান রিমন, তাকে আমি খুব কাছ থেকে দেখি এবং অবাক হই, প্রতিটি মুহূর্ত শিখি। আমার মনে হয় তাকে দেখে আমি এইটা ভাবি, প্রতিটি আমাদের মতো যারা কর্মী আছেন সমাজে, মানুষের কথা ভাবেন, তাদের প্রত্যেকের যদি এমন একজন অভিভাবক থাকতো, তাহলে আমাদের হয়তো ঘাটে ঘাটে মার খেতে হতো না। ফিল করি তিনি আমার পিতা সম। তার সামনে কথা বলতে আমার একটু কেমন যেন লাগছে। আমি কৃতজ্ঞতা জানাই যে তাদের সাথে আমাকে আপনারা সম্পৃক্ত করেছেন। আমি আমার বিষয়বস্তু সবার অনুমতি নিয়ে আমার পিতা সম সাইদুর রহমান রিমন সাহেবের অনুমতি এবং আপনাদের ফ্লোরে আমি যেটা বলতে চাই, আমি সাইদুর রহমান রিমন যা বলে গেছেন আমি সেটার পুনরাবৃত্তি করব না, তবে তার কথা থেকে যে জিনিসটা আমি কোট করেছি, যে এবং আপনার যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটির সাথে সরাসরি মিলে যায়, সেটা হচ্ছে আমরা সাংবাদিকরা বিভাজিত বলে, আমাদের মধ্যে সমন্বয় নেই বলে, আমাদেরকে আমাদের অভিভাবক হবার কেউ নেই বলে আজ আমাদের এই পরাজয়। আর ভয় কথাটা বলছেন, আমি এটা একদমই মেনে নিতে রাজি না। ভয় কেউ পাচ্ছি, ভয়ে বলছি না, এটা আমার মনে হয়নি। কিছু কিছু জায়গায় হয়েছে এরকম যে আমরা হয়তো না বুঝে অনেক সময় অন্ধকারের মধ্যে ভয় পাই, কিছু অজানা বিষয়ে ভয় পাই, নতুন বিষয় নিয়ে কাজ করতে গেলে ভয় পাই। কিন্তু সব ক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের মধ্যে ভালোবাসা বোধের অভাব। আমি যেই পেশাতে আছি সেই পেশার সাথে আমি একাত্ম হতে পারছি না বলে এই ভয়টা মনে হচ্ছে যে আমি ভয় পাচ্ছি। কিন্তু আমরা যদি সততার সাথে এই পেশাদারিত্বের জায়গাটিকে পরিষ্কার স্বচ্ছ রাখতে পারতাম, সিনিয়রদেরকে মানতে পারতাম,
এবং পেশাগত আদর্শকে ঠিক রেখে সবাই একত্রিত হতে পারতাম, তাহলে মনে হয় এই দেশে এমন ঘটনা ঘটতো না। এবং আমি শুধু বাংলাদেশ নয়, আমার সাবকন্টিনেন্ট নিয়ে এই এশিয়া বা ভারতবর্ষ ব্যতীত অন্য কোনো জাতির ক্ষেত্রে কি আপনি দেখবেন একজন সাংবাদিকের হাত কেটে দেওয়া হয়েছে, একজন সাংবাদিকের পা কেটে দেওয়া হয়েছে, একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, একজন সাংবাদিককে বন্দি করে রাখা হয়েছে? হয়তো হয়েছে, সেটা শতবর্ষে দুই একটি ঘটনা, কিন্তু আমাদের প্রতিদিনই কোনো না কোনো ঘটনা এইরকম ঘটে যাচ্ছে, কারণ আমরা একাত্ম নই বলে। আমি মানবাধিকার কর্মী, আমি সংবাদ কর্মী। সেই ক্ষেত্রে আমি আমার পেশাদারিত্বে সবসময় সৎ থেকে যেটা দেখেছি, যে সততার সাথে ভালোবাসার সাথে করেছি, সেটা আমি রাজনৈতিকভাবে আমি কি ভাবছি, কি আদর্শ ধারণ করছি, রাজনৈতিক ক্ষেত্রে আমি কতটুকু লাভবান হচ্ছি, অর্থনৈতিক ক্ষেত্রে আমি কতটুকু লাভবান হচ্ছি, সেইটা ভেবে আমি লিখব, এমনটি আমি মনে করি না। এই বিষয়টি যারা ঘটিয়েছেন তাদের কারণেই আজকে আমরা যারা পেশাদার, আমরা যারা দেশের জন্য কিছু করতে চাচ্ছি, মানুষের জন্য যারা করতে চাচ্ছি, তারা কেউ সাইদুর রহমান জীবন হতে পারছি না এবং তাদের আদর্শগুলোকে বুকে রেখে এগিয়ে যেতে পারছি না। আর সমসাময়িক যে ঘটনাগুলো এবং সারা দেশ যে বিষয়গুলো নিয়ে উত্তাল, আপনারা সবাই জানেন। এখন আমাদের বিষয়গুলো নিয়ে পৃথিবী কথা বলেছে এর আগেও, কিন্তু এখন আরো বেশি সোচ্চার হয়ে কথা বলছে। আমাদের এই অসহায়ত্ব শুধু এই 55,598 বর্গ মাইলে বন্ধি নেই, এখন ছেয়ে গেছে সারা বিশ্বে। সারা বিশ্ব কথা বলছে আমাদের জন্য। কিন্তু তারপরেও আমরা রাজনৈতিক যে ছত্রছায়া, যে কালচার, সেটা পরিবর্তন করতে পারছি না। আমরা বুঝতে পারছি না একজন সাংবাদিকের মর্ম, একজন মানবাধিকার কর্মীর মর্ম, একজন সমাজকর্মীর মর্ম। তারা কতটা অসহায় তাদের পেশাগত ভাবে, যে তারা একজন বিজনেসম্যান না হয়ে, একজন কমার্শিয়াল লোক না হয়ে তারা সাংবাদিক হয়েছেন, তারা মানবাধিকার কর্মী হয়েছেন, তারা সমাজকর্মী হয়েছেন। কিন্তু আমি সবার আগে আমরা যারা একই পেশায় আছি সকলের প্রতি একটি কথা বলতে চাই, আমরা যদি একাত্ম হতে পারি তাহলে এই অন্যায় রুখে দেওয়া সম্ভব। এবং সেই সাথে আমি সাইদুর রহমান রিমনের সাথে একমত হতে চাই যে এই যে এই রাজনৈতিক ছত্রছায়ায় হুমকি ধামকি, আজকের যে বিষয়বস্তু, যে হুমকিতে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ মর্যাদা, হুমকিতে নিরাপত্তা, হুমকি ছাড়া কি আমরা একজনের কোনো কাজ করতে পেরেছি? আমি ব্যক্তিগত জীবনে আমার পিতা সহ মানুষটি সামনে আমি কথা বলছি, আমি হয়তো অনেক কথা কুট করতে পারছি না, তার প্রতি আমার একটা সফট কর্নারও আছে এবং কৃতজ্ঞতা বোধও আছে। আমি ব্যক্তিগত জীবনে আজ কতটা বছর আমি বলবো, আমার 20 বছরের পেশার থেকে গত 2 বছরে যে হুমকি ধামকি মামলা হামলা শিকার হয়েছি, আমার সারা জীবনে আমি তা হইনি। কেন হঠাৎ করে এত নির্যাতন বেড়ে গেল? কেন হঠাৎ করে শিশু নির্যাতন বেড়ে গেল? কেন হঠাৎ করে সাংবাদিক হত্যা বেড়ে গেল? সাংবাদিক নির্যাতন বেড়ে গেল? এই কথাটি বলবার কি বাংলাদেশে কেউ নেই? তথ্য মন্ত্রণালয় কি করছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? আজকে গণভবনে যারা সাংবাদিক বিষয় নিয়ে গবেষণা করছেন এবং মাননীয় দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি যারা বসে এই বিষয়টা নিয়ে গবেষণা করছেন, তারা কি তথ্য দিচ্ছেন আমাদের আহ দেশ নেতাদের, যে আমাদের পক্ষে একটি কথা বলার নেই? যেদিন এই দেশে সাংবাদিক থাকবে না, সেদিন তো সংসদ যেদিন অচল হবে, সেদিন কথা বলবে কে? আমরা দেখেছি মার্শাল ল চলাকালীন সময় দেখেছি, আর্মি শাসনের সময় দেখেছি সাংবাদিকরা মার খেয়েছে। আমরা গণতান্ত্রিক মুক্তির সময় দেখেছি সাংবাদিকরা মার খেয়েছে, মানবাধিকার কর্মীরা মার খেয়েছে। তাদের পক্ষে বলবার কি কেউ নেই? তাদের কি কোনো অভিভাবক নেই? তারা কি এইভাবেই কি জীবন দেবে? সারা পৃথিবী কথা বলছে, আমাদেরকে একটু লজ্জা হয় না? এটা তো লজ্জার বিষয়। আমার দেশের সমাজকর্মী মার খাচ্ছে, আমার দেশের সাংবাদিক মার খাচ্ছে। কি কারণে মার খাচ্ছে? একটি কথা বলার কেউ নেই? আমি তো দেখিনি। এই যে উত্তাল সারা পৃথিবী, আমাদের রোজিনা ইসলাম নন্দিত রোজিনা ইসলামকে নিয়ে যে ধরনের ঘটনা ঘটে গেল, ঘটছে, অতীতেও ঘটেছে অসংখ্য সাংবাদিককে নিয়ে, আমি তো দেখিনি কোনো রাজনৈতিক নেতা একবারের জন্য রুখে দাঁড়িয়েছে। আমরা কি তাদের একজন ভোটারও নই?
এই সাংবাদিক হত্যা, সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, সংবাদ তথ্য আনতে গেলে তাকে পিটানো হচ্ছে, আটকানো হচ্ছে, ক্যামেরা ভাঙা হচ্ছে, ডিভাইস চুরি করা হচ্ছে, ডিভাইস ভেঙে দেওয়া হচ্ছে, তাকে হাত কেটে নেওয়া হচ্ছে, পা কেটে নেওয়া হচ্ছে, আটকে মারা হয়েছে, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, নির্যাতনের ডকুমেন্ট পর্যন্ত বিকৃত করা হচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলবার কি কেউ নেই? আমি দেখেছি এর মধ্যে যে সাইদুর রহমান রিমন, সাইদুর রহমান রিমন তাকে একচ্ছত্র ভাবে একা দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। আমরা তার পাশে ছিলাম, আমরাও তার সাথে কথা বলেছি। কিন্তু এদেশের সমস্ত সাংবাদিকদের জন্য এই নির্যাতনের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা যারা তথ্য সংগ্রহ করতে যাই, ইনভেস্টিগেশন করতে যাই, আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, তাদের পক্ষে একটি কথা বলবার কি কেউ নেই? আমরা কি অভিভাবকহীন একটি রাষ্ট্রে এই কেমন সভ্যতায় বসবাস করছি আমরা? আমরা কি পৃথিবীর সভ্যতার সাথে একাত্ম নই? এই রাষ্ট্র কি এই পৃথিবীর একটি রাষ্ট্র নয়? এই পৃথিবীর মানচিত্রের মধ্যে নেই? তাদের কি একটু লজ্জা লাগে না যখন জাতির বিবেকরা লাঞ্ছিত হয়, বুদ্ধিজীবীরা লাঞ্ছিত হয়, কলম শৈতিকরা লাঞ্ছিত হয়? তাহলে এই যে ৩৫০ জন সংসদ সদস্য, হয়তো হিসাব করতে গেলে আরো বাড়বে, নেতৃত্ব দিয়েছেন, আরো অদল বদল করে নেতৃত্ব দেন, তাদের কি একটি কথা বলার কেউ, তাদের একটি বিবেকও কি জাগ্রত হয় না? একটি সময়ের জন্য কি তারা লজ্জাবোধ করে না? কিংবা আমাদের সাথে যারা কাজ করছেন, আমরা যারা একসাথে কাজ করছি সারা দেশে, একই পেশায় পেশায় আছে, পেশাগত দিক থেকেও কি তাদের একটু মায়া হয় না? একবার তারা চিন্তা করে না যে আমরা কেন একত্রিত হচ্ছি না? এটা কি শুধু এই পেশাগত অভিশাপ? পেশাগত অভিশাপ তো আছেই, যে এমন একটি রাষ্ট্রের জন্য আমরা কাজ করছি, আমরা শুধু বিলিয়েই যাব, আর আমাদের একাংশ শুধু এই সুবিধাগুলো নিয়ে যাবে। তারা এসে একটি কথা বলবে না আমাদের পাশে দাঁড়িয়ে? এই কষ্ট, এই বেদনা আমাদের কর্মক্ষমতাকে কতটুকু কমিয়ে দিচ্ছে, আমাদের পেশাগত আয়কে কতটুকু কমিয়ে দিচ্ছে, এই রাষ্ট্র কি একবার তা ভাববে না? সমস্ত সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স প্রেস ক্লাব, আজকে জাফর জাফর স্যার থাকলে হয়তো উনি ভালো বলতে পারতেন, উনি একটা দায়িত্বের জায়গা থেকে জাতীয় পর্যায়ে চেষ্টা করছেন। চেষ্টা করবার কি আর কেউ নেই? তথ্য মন্ত্রণালয়ের কেউ নেই? আমাদের জন্য একটি কথা বলার কেউ নেই? আমরা কি দায়িত্ব ছাড়া, কোনো কর্তব্য ছাড়া, কোনো পারমিশন ছাড়া কাজ করছি? যারা আমাদের অধিকার দিলেন, যেভাবে আমরা অধিকার পেলাম, যেভাবে আমরা আসলাম, যেভাবে পথ চললাম, আমরা কি অধিকারবিহীন কোনো ধরনের অনুমতি, কোনো ধরনের দায়িত্ববোধ ছাড়া, কোনো ধরনের রাষ্ট্রীয় সংবিধান ছাড়া কাজ করছি? আমরা কি দেশদ্রোহিতা করছি? আমাদের বিরুদ্ধে কেন এত পৈশাচিক নির্যাতন? কেন? এই প্রশ্নের উত্তর রাষ্ট্র দেবে, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা দিবে। তারা কেন এই প্রশ্নের উত্তর দেবেন না? এই কথা প্রশ্ন করবার মতো, এই কথা তাদেরকে সজোরে একত্রিত হয়ে জিজ্ঞেস করার মতো সময় তো চলে এসেছে। আর তো অপেক্ষা করার সময় নেই, আজ তো একত্রিত হতে হবে। সাংবাদিক, আমি তো মনে করি যে আমাদের আইডল সাইদুর রহমান লিমন, তিনি সামনে আছেন বলে বলছি তা না, আমরা তাকে আইডল মানি, সারা বাংলাদেশ তাকে অনুসন্ধান পিপাসু সাংবাদিক হিসেবে জানে। তিনি কি হুমকির বাইরে? আমি নিজে তার পাশে থেকে দেখেছি, তার চিন্তিত মুখ দেখেছি, তার মলিন অবয়ব দেখেছি। আমরা কি এইটা আশা করতে পারি যে তার অর্ধেক জীবন পার করেছেন অনুসন্ধান করে? আজকে যিনি আমাদের আরেকজন আলোচক ছিলেন, মিজান মালিক, ওনার সাথে আমার পরিচয় বহু আগের। যিনি যখন যুগান্তর, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, যুগান্তর ইনভেস্টিগেশনে কাজ করতেন, তখন থেকে তার সাথে আমার পরিচয়। মাঝামাঝি কথা হতো তার সাথেও। তিনি যখন রাজুক বিট করেন সেই সময় তার সাথে আমার সাথে কথা হতো। আমার কথা হলো যে এই মানুষগুলো সারাটা জীবন যে এইভাবে কাটিয়ে দিল, রাষ্ট্র কি একবার তাদের কথা ভাববে না? আমাদের মতো কত মানুষ জীবন দিয়েছে, আমরা যে বেঁচে আছি, এটাই তো এক ধরনের রেওয়ার্ডস, এক ধরনের পুরস্কার আমি মনে করি, বাড়তি পাওয়া না। মানে এটা যেন আমাদের বোনাস লাইফ। এই যে একদম প্রত্যক্ষ সাক্ষী মিজান মালিকের সাথে যখন আমার
খুব একটা ভালো উঠা বসা ছিল, তখন আমাকে আমার বিরুদ্ধে সাইবার ক্রাইম করা হলো ইমেল হ্যাক করে। তারপর থেকে তার সাথে আমার খুব কম যোগাযোগ হয়েছে। বর্তমানে 2 বছর ধরে আমার বিরুদ্ধে সাইবার ক্রাইম চলছে। আমার কথা হচ্ছে যে এই যে একটি জনগোষ্ঠী, সাইবার ক্রাইমটা কি আকাশ থেকে তো আর উড়ে আসে না। আমি যখন এই জিডির এই কপিগুলো, আমি এই নির্দিষ্ট আইডি গুলো নির্ধারণ করে যখন আমি সাইবার ক্রাইমকে পেশ করি, ট্রাইব্যুনালকে পেশ করি, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে সাইবার ক্রাইম কি এটা তারা জানে না। আমি নিজে যখন ধানমন্ডি থানায়, আমি তখন ধানমন্ডি থাকতাম, ধানমন্ডি থানায় যখন আমি একটা জিডি করতে গিয়েছি, তিনি আমাকে ডিউটি অফিসার বলেন যে আপনি ফেসবুক চালান কেন, আপনি সাইবারে অংশগ্রহণ করেন কেন, সাইবার ক্রাইম কি? তাহলে যেখানে আমাদের প্রশাসন এতটা অশিক্ষিতের মতো, নির্লজ্জের মতো কথা বলছে, তাকে সেই দিন সারাদিন বসে তাকে আমাকে বুঝাতে হয়েছে সাইবার ক্রাইম কি, আমরা কোন সভ্যতায় কোন দেশে বাস করছি, স্বাধীনতার 50 বছর পরে এই দুঃখ এই লজ্জা রাখবো কোথায়? আমি ইমোশনালি অনেক কথা হারিয়ে ফেলছি, যে আমাদের সম্মান রক্ষা করার কেউ নেই। এখানে প্রশ্নবিদ্ধ মর্যাদার প্রশ্নটি আপনারা বলেছেন, আমাদের পেটে ভাত দেওয়ার কেউ নেই, আমাদের মর্যাদার কথা ভাবার কেউ নাই, আমাদের জীবন যাপনের কথা ভাবার কেউ নাই, আমাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার কেউ নেই। তাহলে এই লজ্জা কি আমাদের একার? এই লজ্জা কি জাতির পায় না? জাতির নয়, জাতির অভিভাবকদের কি এই লজ্জা নেই? সমস্ত বুদ্ধিজীবীরা মুখ বন্ধ করে আছে কেন? সমস্ত রাজনৈতিক নেতারা মুখ বন্ধ করে আছে কেন? আজকে আমরা যদি না থাকি, তাহলে তাদেরকে রক্ষা করার জন্য সংবাদ পরিবেশন করবে কারা? আমরা কি শুধু ক্রাইম নিয়েই ব্যস্ত থাকি? আমরা কি তাদের জন্য কিছুই লিখিনি? আমরা কি তাদের জন্য কিছুই করিনি? আমি এই পর্যায়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, এবং আমি আমার বক্তব্য আপনারা ফ্লোর দিলে হয়তো আবার ফিরে আসবো। ধন্যবাদ। শিউলি পারভিন, আপনার বক্তব্যে আমরা এতই এতই সন্তুষ্ট হয়েছি যে আমাদের কমেন্ট বক্সে পাবলিক নানান ধরনের কমেন্ট থেকে আমরা বুঝতে পারছি। তো আপনার কাছে আমার পার্সোনাল একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে শুধু আমার নয়, পুরো বাংলাদেশ এবং পুরো বাংলাদেশ মেয়েদের পক্ষ থেকে আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটি হলো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও একজন মেয়ে, আপনিও একজন মেয়ে এবং আমিও একজন মেয়ে। এক্ষেত্রে আমাদের দেশের মেয়েদের কেন এত নির্যাতন, কেন এত লাঞ্ছনা, কেন এত অত্যাচার, সেই হিসাবে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ। আমাকে আপনি আসলে বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। আমি একটু ইমোশনাল কথাবার্তাই বলেছি, খুব তথ্য সম্বলিত কথা কিন্তু আমি বলিনি। আমি এই দেশে বিরোধী দলীয় নেত্রী যিনি ছিলেন, বাংলাদেশের প্রথম, সারা পৃথিবীর বুকে প্রথম তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ততোধিক প্রধানমন্ত্রী আছেন। আমাদের স্পিকার একজন নারী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নারী পেয়েছি, আমরা তথ্যমন্ত্রীও নারী পেয়েছিলাম, আমরা শিক্ষামন্ত্রী নারী পেয়েছিলাম, তিনি এখনো আছেন, মৌমিতা। এই লজ্জাটা সারা পৃথিবী যেখানে আমাদের প্রশংসা করেছে, আমাদের সংসদের দিকে তাকিয়ে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে নারীদের যেভাবে ক্ষমতায়ন করা হয়েছে, তাদের কি কোনো দায়বদ্ধতা ছিল না? আমাদের যে এই যে দিন দিন নারী নির্যাতন বাড়ছে, নারী নির্যাতন বাড়তে বাড়তে এমন একটি জায়গায় চলে গেছে যে এমন ঘটনাও আছে যা মুখে প্রকাশ করা যায় না। না, এতগুলো ক্যাবিনেট মিনিস্টার নারী থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী নারী, অনেকগুলো নারী, এবং মাননীয় স্পিকার শিরিন শারমিন একজন শুধু আমাদের স্পিকার নয়, সারা পৃথিবীতে উনি একজন গ্রহণযোগ্য নেত্রী, উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তিত্ব। একজন মাননীয় প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নেতা নয়, উনি এখন পৃথিবীর
সেরা নেতাদের একজন। এমন তো অবস্থায় নারীদের এই পরিণতি কি করে হয় সংসারে, ঘরে, বাইরে এবং প্রশাসনেও নারী। আপনি দেখবেন ব্রিগেডিয়ার পর্যায়ে অসাধারণ ভাবে বিজয়ী ভাবে দায়িত্ব পালন করছেন অসংখ্য ব্রিগেডিয়ার নারী। আমি যখন এই ক্ষেত্রে কম্পিটিশন করি তখন কোনো নারী ব্রিগেডিয়ার দেখিনি, এখন কিন্তু তা হয়েছে। এবং বাংলাদেশে পুলিশ সুপার, অনেক নাম করা পুলিশ সুপার নারী এখন আছেন। হয়তো আমরা কিছুদিন পর পুলিশ প্রধান নারীও দেখবো, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের দেশে যেভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে, কিন্তু এটা কি অলৌকিক কিছু? লজ্জা তো তাদেরই যখন একজন নারী ঘরের ভেতরে নিজের সংসারে নির্যাতিত হয়, গণধর্ষণ হয়, বাসে উঠতে পারে না, রাস্তায় বেরোতে পারে না, নিজের ঘর থেকে কিডন্যাপ হয়। এবং আমি নিজে যখন আমার ঘরে ডাকাতি হয়, আমার ঘরে অপহরণ হয়, যখন আমি নিজে থানায় যাই, তারা আমাকে বলে যে এই বিষয়গুলো আমরা জানি, আপনার কথা বলার কোনো প্রয়োজন নাই। তাহলে পৃথিবীর এমন কোন আইন আছে, বাংলাদেশের কোন সংবিধান আছে, কোন আইন আছে যে পুলিশ পাহারায় ডাকাতি হবে আমার ঘরে? পুলিশের একজন ডিবি পুলিশকে ঘুষ দিয়ে গরুর রচনা আমরা যেভাবে ছোটবেলায় লিখেছি, অকাদরে আমাকে আমার সম্মান, আপনি এই যে প্রশ্নবিদ্ধ মর্যাদা, একজন ডিবি এসআইর এত বড় দুঃসাহস যে আমার বিরুদ্ধে উনি রচনা লিখে, চরিত্র হানি করার জন্য তিনি রচনা লিখে, এবং আমার থানায়, আমার যেই থানার আন্ডারে আমার বসবাস, সেই থানার পুলিশ পাহারায় আমি নির্যাতিত হয়েছি। আমার পিতা সম সাইদুর রহমান তা জানেন, তার কলমে সেগুলো উঠে এসেছে, অনেক পত্র পত্রিকায় উঠেছে, এবং আদালতে ম্যাজিস্ট্রেটরা এগুলো দেখে বিস্ময় প্রকাশ করেছেন, আমাকে তলব করেছেন আমাকে দেখার জন্য যে এটা কিভাবে হলো। আমাদের প্রশাসনের এমন ভূমিকা, এই নির্লজ্জ ভূমিকা আমার পেশাগত 20 বছরের জীবনে আমি দেখিনি। যদিও সংবাদকর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে, সমাজকর্মী হিসেবে যদি আমি মিলাই, তাহলে 22 থেকে 25 বছর হবে। আমি খুব ছোটবেলা থেকে কাজ করি। আমি যদিও এখানে যারা বিজ্ঞ আলোচক আছেন তাদের সর্বকনিষ্ঠ, অভিজ্ঞতায়ও খুব ছোট, আমার অনেক কথা ইমোশনসই তথ্যের চেয়ে বেশি এসেছে। আপনাদের কাছে আমি ক্ষমা মার্জনা করছি এবং অনেক আশা নিয়ে আপনাদের সাথে কথা বলছি, স্বপ্ন নিয়ে কথা বলছি যে আমরা নারীরা কেন এইভাবে নির্যাতিত হব। আপনাদের কি কিছুই করার নেই? তাহলে কি আপনারা চান না এদেশে কোনো মানবাধিকার কর্মী, এদেশের নারীরা সমাজের জন্য কিছু করুক, সংসারের জন্য কিছু করুক, রাষ্ট্রের জন্য কিছু করুক? তারা কি শুধু চেয়ারগুলো দখল করার জন্যই কি মন্ত্রী হলেন, এমপি হলেন? আমরা কি তাদের জন্য কিছু করিনি? তারা যেই দেশে নেতৃত্ব দিচ্ছেন সেই দেশে কি আমাদের কোনো ভূমিকা নেই? নারীরা কি এই জাতির একটি অংশ নয়? যদি এই জাতির একটি বৃহত্তর অংশকে আপনারা এইভাবে উলঙ্গ করতে থাকেন, তাহলে আপনারাও সেখান থেকে বাদ যাবেন না, যাচ্ছেন না। আপনারা কেন লজ্জা পাচ্ছেন না? কেন? মানুষ আর পশুর মধ্যে তো পার্থক্য একটাই, আমরা লজ্জা পাবো, ওরা লজ্জা পাবে না, আর তো কোনো পার্থক্য নেই। আমরা জাতিগত ভাবে নির্লজ্জ হয়ে এই পৃথিবীর কাছে, সভ্যতার কাছে কি প্রমাণ করতে চাই? কি পাবো এটার বিনিময়ে? আমাদের কি কোনোদিন ভোট চাইতে হবে না? আমাদের কি কোনোদিন এই পৃথিবীর কাছে জবাব দিতে হবে না? দিতে হচ্ছে তো, কেন সেটা বুঝতে পারছে না তারা? তারা কি একদম হাওয়ায় উড়ে এসে চেয়ার দখল করেছে? নিশ্চয়ই না। প্রশাসনে যারা নারী আছেন তারা ঠিক মতো কাজ করতে পারছেন না। আমার কাছে অনেক কিছু আছে যেটা আমি ডকুমেন্টারি সেটা এখনো প্রকাশ করতে পারিনি। মৌমিতা, তারা পৃথিবীর কাছে লজ্জা পাচ্ছে না, সভ্যতার কাছে লজ্জা পাচ্ছে না, তাদের কোনো দায়বদ্ধতা নেই। এইভাবে একটি জাতি, একটি রাষ্ট্র চলতে পারে না। স্বাধীনতার 50 বছরের পরেও তারা বুঝতে পারছে না কেন আমাদের মুক্তি হলো না। স্বাধীনতা এবং মুক্তি এক কথা নয়, মুক্তির সাথে সম্পৃক্ত অনেকগুলো ভাষা আছে। অর্থনৈতিক মুক্তি, কর্মজীবনে মুক্তি, আমার শালীন সংস্কৃতি চর্চার মুক্তি, আমার কলমের মুক্তি, আমার বিবেকের মুক্তি। মৌমিতা,
জি, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। শিউলি পারভীন, আপনার সুন্দর বক্তব্য আমাদের মাঝে আপনি উপস্থাপন করলেন। এবং আমাদের যে দর্শকবৃন্দরা আছে তাদের মতামত যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে তারা অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। তাদের পক্ষ থেকে আমি বার্তাটি আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আজকে একজন নারী হয়ে নারীদের যে এই অপমর্যাদা, সেই জন্য আমি অবশ্যই এখানে বসে কিছুটা আমার মাথা নুয়ে যাচ্ছে। আমি আর অবশ্যই এবং আমরা মমিতা, একটু অবশ্যই একটু চাইবো। আমি আপনাকে একটু ডিস্টার্ব করছি। মমিতা, আমি আপনাকে জি একটু জি ডিস্টার্ব করছি, আপনি জি জানলে অবাক হবেন। আমি 17টি বছর যে পুলিশ সিকিউরিটি, তারা আমার জন্য ভালো কিছু করেছে, আমি এটা অকপটে স্বীকার করছি। আমাকে সিকিউরিটি দিয়ে তারা কাজ করার সুযোগ দিয়েছে। হঠাৎ কি হলো যে তারা আমাকে থানায় ঢুকতে দেয় না, তারা আমাকে লিখতে দেয় না, তারা আমাকে ইনবক্স করে যাতে না লিখি, তারা আমাকে ইনবক্স করে যে যাতে আমি কথা না বলি। আসলে প্রিয় দর্শক, এখানে আমাদের বলার মতো আমি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শিউলি পারভীন যেভাবে আমাদেরকে তার সুন্দর বক্তব্যটি উপস্থাপন করলেন, আমরা আশা করব সামনে অবশ্যই নারীবাদী আইন কঠোরতম হোক এবং বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি নারী পাক মর্যাদা, সসম্মানে পাক তার মর্যাদা। শিউলি পারভীন, আপনাকে অনেক 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 আমি ধন্যবাদ জানি না জানাচ্ছি। এই মুহূর্তে, আমি সরি, আমি জানি না এই মুহূর্তে সাবান মাহমুদ আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা। আমি নিজে ওনার ইলেকশন করেছি, উনি আমাকে দেখেছেন কিনা সেটাও আমি জানি না। আমি নিঃস্বার্থ ভাবে হাউজে হাউজে গিয়ে আমি তার ইলেকশনে অংশগ্রহণ করেছি। তার তার মতো তো নেতা আমাদের দরকার। আমরা তাকে ভালোবাসি, হ্যাঁ, তার অনেক অভিমান থেকে তিনি চলে যেতে পারেন, কিন্তু আমাদেরকে একা রেখে চলে যাবেন? আমরা তো মার খেয়েও রাস্তায় আছি না? জি। শিউলি পারভীন, আমরা অবশ্যই চাইবো আপনাদের মতো নেত্রী, আপনার মতো একজন মানে একজন ভালো নেত্রী, যিনি আমাদের নারীবাদী যে আমাদের নারীবাদী যে আইনটা আছে, আপনাদের মতো নেত্রী যেন অবশ্যই এটাকে আরো কঠোরভাবে প্রণয়ন করার ব্যবস্থা করে যায় এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের নারীদের জন্য কাজ করে যায় আমাদের। এবং আজকে বাংলাদেশের প্রত্যেকটি নারীর পক্ষ থেকে আমার এই একটাই দাবি থাকবে যে বাংলাদেশের নারী মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটি নারী যেন তার মর্যাদা পেয়ে সঠিকভাবে সুন্দরভাবে একটি জীবনযাপন করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিউলি পারভীন। এখন আমি কবির নওয়াজ রাজকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জলিল পারভীনকে উত্তর করার জন্য। আমি আবারও প্রশ্ন রাখছি, বাংলাদেশের তরুণ সাংবাদিকদের অভিভাবক হিসেবে যিনি পরিচিতি লাভ করছে এবং তরুণ সাংবাদিকদের আইকন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রাণপ্রিয়, আমাদের সাংবাদিক সমাজের গুরু, আমি তার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে 50 বছরের স্বাধীনতা হলেও বাংলাদেশের যে সাংবাদিক, তাদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এটা যেন আমার কাছে আহ, অনেকে মর্যাদা দিয়ে রাখছে, কিন্তু এই মর্যাদার মধ্যে প্রশ্ন কিছু রয়ে গেছে। এবং আমি মনে করি যে যেমন যারা আইনজীবী তাদের জন্য একটি হেডকোয়ার্টার আছে, তাদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল আছে, কিন্তু এই স্বাধীনতার 50 বছর পরেও সাংবাদিকদের এখনো কোনো আজ পর্যন্ত আমি হেডকোয়ার্টার, আমি আমার জানা মতে আমি খুঁজে পাই নাই। এবং আদৌ কি হবে কিনা এটা আপনার কাছে তরুণ সাংবাদিকরা জানতে চাই। অনেক ধন্যবাদ কবির নেওয়াজ আপনাকে। তবে একটা জিনিস কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কখনো এটাকে মসৃণ গালিচা বিছানো পথ মনে করে কিন্তু আমরা সাংবাদিকতা আসি। আমরা যখন সাংবাদিকতা পা দিয়েছি আমরা জানি যে এটা ঝুঁকিপূর্ণ রাস্তা, এটা পেশার ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, সত্য প্রকাশের ঝুঁকি আছে, বাধা আছে। এটা কিন্তু আমরা জেনেই এ পেশায় এসেছি। যখন সেটার মাত্রা বেড়ে যায় তখন আমরা মৃদু প্রতিবাদ করার চেষ্টা করি, আমাদের কষ্ট থেকে আমরা একটি জানান দেওয়ার চেষ্টা করি যে বোধহয় একটু ভুল হচ্ছে। আমরা কিন্তু একটা নির্ধারিত পরিমাণের
অত্যাচার নিপীড়ন সহ্য করার মতো ধারণ ক্ষমতা আমাদের প্রথম থেকেই শুরু করে নিয়েছি আমরা। আমরা গ্রহণ করে নিয়েছি যে আমরা আমাদের হুমকি পেতে হবে, আমাদের হুমকি দিবে, আমাদের ভালো কাজ করে থ্যাঙ্কসলেস জব, কেউ কেন চালাবে না, সকলে সমালোচনা করবে, এটা আমরা জেনেই আসছি। আমরা এ কারণে অনেক বেশি প্রশংসার দাবিও করি না। হ্যাঁ, আমাদের নাই তা কিন্তু না, সরকারে একেবারেই কেউ নাই, কেউ প্রশাসন দেখছে না, আমাদের গণমাধ্যম দেখছেন তা কিন্তু দেখছেন, অবশ্যই দেখছেন। এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে, যেমন আমাদের এখন প্রেস কাউন্সিলের পিআইবি, আমাদের আমাদের প্রথিতযশা সাংবাদিক জাফর ওয়াজেদ ভাই আছেন, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয়। এই ভদ্রলোকের আমি তো বিশ্বাস করি যে সরকারের যদি পাটাতন দিয়ে যদি আটকেই ফেলা হয়, তবে তিনি সাংবাদিকের স্বার্থের বিরুদ্ধে যাবেন না, কখনো যেতে পারবেন না। তিনি হয়তো বড় সেই প্রতিষ্ঠান থেকে চলে যেতে পারেন, কিন্তু স্বার্থের বিরুদ্ধে যাবেন না। আমাদের এখনো দায়িত্ব বোধ সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন সাংবাদিক আছেন। তবে আমার একটুখানি আজব লাগে যে তথ্য মন্ত্রণালয়টা নিয়ে আমার একটা ম্যাজিক্যাল মন্ত্রণালয় বলে মনে হয়। যে দেশে তথ্য মন্ত্রণালয় আছে সেই দেশে, এই দেশে টিকটক তৈরি হয়, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে বিয়ে পড়ানোর আসরে বসায়, সে দেশে টিকটক হয়, সেটা আবার বাংলাদেশে প্রচার হয়। আমরা আজব একটা ব্যাপার, এদেশে ইউটিউব চ্যানেলে সেটা প্রচার হয়, প্রধানমন্ত্রী কিনা যাচ্ছে তাই কথা বলা হয়। মানে এমন সব কথা বলা হয় যেটা মুখে তোলা যাবে না, যে শব্দটা উচ্চারণ করা যাবে না, সেই শব্দগুলো কিন্তু ফেসবুকে লেখা হয় এবং অন্যান্য মাধ্যমেও লেখা হয়, এমনকি কিছু অনলাইন পোর্টালেও লেখা হয়। সেই পোর্টালগুলি কি লাপাত্তা লোকের? সেই পোর্টালগুলি কি হ্যাক করে বানানো হয়েছে? না, আসলে অন্য কেউ দেখেনি না, দেখার প্রয়োজন বোধই করেন না। যার যেটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করার চেষ্টাই করেন না। আমরা যেমন দায়িত্ব পালনের চেষ্টা করি না, বিধায় কিন্তু আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি দিন দিন। আপনি একটু কি ভেবে দেখবেন যে মাত্র কদিন আগে করোনার কালীন সময় যখন আমরা খাদ্য দাও বলে সাংবাদিকদের চিৎকার করলাম, একটা লোক কি আমাদের পাশে দাঁড়াইছে বলছে যে এই সাংবাদিকদের খাবার দেওয়া দরকার, এই সাংবাদিকদের পাশে থাকা দরকার, সাহায্য দেওয়া দরকার? বলে নাই কিন্তু কেউ। একটা সংগঠন আমাদের পক্ষে কোনো বিবৃতিও দেয় নাই। আমি প্রায়ই বলি এই কথাটা যে আমি 31 বছরের সাংবাদিকতায় আমি 8,000+ সংগঠনের প্রেস রিলিজ ছেপেছি, তাদের নিউজ ছেপেছি। আমি 8,000+ বলতে পারলাম এই কারণে, তাদের এই তালিকাটা আমার ডায়েরিতে আছে। আমরা যখন খাদ্য দাও বলে চিৎকার করলাম, তখন একটি সংগঠনও কিন্তু গিয়ে পাশে দাঁড়ায় বলে নাই, প্রেস রিলিজ দিয়ে, যে আসলে এই সাংবাদিকদের বাঁচানো দরকার। হয়রাত আমাদের পাশাপাশি একটি চাঁদাবাজ সংগঠন বলে খ্যাত, চাঁদাবাজ জনগোষ্ঠী বলে খ্যাত, তারা যখন বলল যে আমরা করোনাকালীন বাঁচতে চাই, তখন শিক্ষক সমিতি সহকারে 41টা সংগঠন তাদের পক্ষে বলল হ্যাঁ তাদের বাঁচাতে হবে, তাদের বাঁচান। তার মানে কি দাঁড়ান, আমাদের বৃহত্তর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা সামাজিক দায়বদ্ধতাপূর্ণ সাংবাদিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, মানুষ আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে হয়তো বা। আমাদের মনে হয় আবার সাংবাদিকতার ধরনটা একটু পাল্টে দিতে হবে, একটু সামাজিক দায়বদ্ধতার সাংবাদিকতা আসতে হবে। আমাদের ভুল আছে নাই তা না, অবশ্যই আছে। তবে আমি ওই আবারও একটা কথা বলবো যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের এই জায়গাটি যেন একটু অন্য মডেল রকম মনে হয়, অন্য কারো স্বার্থ রক্ষা করা হয়। এখানে বোধ হয় সাংবাদিকরা প্রতিপক্ষ, তাই যদি না হবে, আমরা যতবার ঝামেলায় পড়ি, যতবার বিপদে পড়ি, আগে কিন্তু দেখতাম যে একদিনের বেশি সময় লাগতো না তথ্যমন্ত্রীর সাথে সাথে সাংবাদিক ইউনিয়নের নেতাদের দিকে বসতেন। তাহলে কি এখন সাংবাদিক ইউনিয়নের যারা নেতা আছে তাদেরকে নিয়ে বসাটা যোগ্যতা মনে করছেন না, তাদের যোগ্যতা আছে তাদের নিয়ে বসা হবে, এরকম মনে করছেন না? এরকম মনে করে সেটা মনে জানাই দেওয়া উচিত আমাদের, যে আমাদের যদি যোগ্যতা সম্পন্ন লোক না থাকে মন্ত্রীদের সাথে কথা বলার জন্য, তাহলে আমরা সতর্ক হব, আমরা আরো ভালো কিছু চিন্তা করবো। কারণ আমাদের এত বড় ঘটনা ঘটে গেলে প্রতিবারই আমরা খাদ্যের নিরাপত্তার অভাবে থাকি, আমরা হুমকির মধ্যে থাকি, আমাদের সাংবাদিক নিহত হয়, ঘোষণা দিয়ে খুন করে ফেলা হয়, তবু আমাদের তথ্য মন্ত্রণালয় একটি শব্দ করতে জানে না, শব্দ করতে পারে না। কিন্তু আমার তো জানা মতে সকল মন্ত্রণালয় চুপ থাকলেও কেবলমাত্র তথ্য মন্ত্রণালয় কথা বলবে। সকল মন্ত্রণালয় যদি চুপ থাকে তবু তথ্য মন্ত্রণালয় কথা বলবে, এইটুকুই আমরা জানতাম সারা জীবন, জেনে আসছি। কিন্তু এখন দেখছি উল্টো, যে তথ্য মন্ত্রণালয় নীরব থাকে, নিশ্চুপ থাকে, সাংবাদিক নির্যাতিত হয়। আমরা এই অবস্থার অবশ্যই অবসান চাই। আমি আরেকটি কথা না বললেই হবে না, আমি সাংবাদিক নির্যাতনের এইটা রাখি, কি বলে, আহ, তালিকাটা সংরক্ষণ করি। খুব সহজ একটা পদ্ধতি, আমি আমার অন্য সাংবাদিক বন্ধুদেরও বলবো, সহজ পদ্ধতি হলো আমাদের জাফর ভাই, যিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা মহাসচিব, এই আবু জাফর আহমেদের যে কতগুলি
প্রেস রিলিজ দেন, উনি বিবৃতি দেন, প্রতিবাদ জানান, সেইগুলি সংরক্ষণ করে জানা যায় যে বাংলাদেশে কতগুলি সাংবাদিক আহত হইল, কতজন সাংবাদিককে মারা হইলো, এটা জানা যায় তার এই প্রেস বক্সে। তার মানে কি আমরা কি দেখলাম, কোথাও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেই বাঁচাও বাঁচাও বলে একজনই আবু জাফর আহমেদ চিৎকার করে, আর চিৎকার করার তার সুরের সাথে সুর মেলানোর কেউ নাই। অথচ যখন রোজিনা ইসলামের ব্যাপারে যখন আন্দোলনের সূত্রপাত ঘটে, যখন রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখা হলো, তখনই আমি দেখছি যে জাফর আহমেদ সাহেবের একটা আবু জাফর আহমেদ সাহেবের প্রেস রিলিজ দেখি সকল জায়গায় প্রচারিত, সারা দেশ আপনারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন, আপনারা প্রতিবাদ করে ওঠেন। প্রথমেই আমি দেখছি যে ঢাকার বাইরে সেই পটুয়াখালীতেই প্রথম একটা ব্যানার নিয়ে রোজিনা ইসলামের প্রতিবাদে তারা দাঁড়িয়ে গেছে রাস্তার উপরে। অথচ এই ঘটনা রোজিনা যখন মুক্তি পেলেন, তারপরে কি দাঁড়ালো, অভিনন্দনের বার্তা দিচ্ছেন জায়গায় জায়গায় বিভিন্ন জনবাদী নেতারা। একটি বারের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নাম উচ্চারণ করতে পারলেন না, কারণ তারা জানেন না, তো মাঠে তো তারা ছিলেন না, তারা ছিলেন ঘরের মধ্যে। যখন দেখছেন যে বিজয়ের পতাকা উঠবে, তখন তারা শুধু গলাটা বাড়িয়ে দিতে জানেন। ঠিক ঘৃণা জানাই, প্রতিবাদ করি, তীব্র নিন্দা জানাই। এত দায়িত্বহীন থাকবেন কেন? আপনার যদি অভিনন্দন জানানোর দরকার নেই, আপনার কে বলছে আপনাকে অভিনন্দন দিতে হবে? আপনাকে তো অভিনন্দন জানাতে বাধ্য করা হয় নাই। আপনি আন্দোলনে ছিলেন না, রোজিনার জন্য একটা প্রতিবাদ করেন নাই, আপনি সবার আগে এসে একটা প্রেস রিলিজ দিলেন, অমুক সংগঠন অমুককে অভিনন্দন জানাচ্ছি। কেন ছিনিয়ে নিতে চান কেন মুকুট বলে? এটা তো আমরা শুনছি রাজাকারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো। রাজাকারা যখন দেখলো যে পরাজিত হয়েছে, তারা সবার আগে ট্রাক মিছিল নিয়ে ঘরে ঢুকে যেত, উপজেলা সদরে ঢুকে যেত, জিন্দাবাদ বলতো, শেখ মুজিব জয় বাংলা বলতো, তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো। আপনারাও সেটা করেন কেন? এটা পারতেন ভিন্নভাবে আসেন, কাজ করেন, মর্যাদা নেন, আমরা আপনাদের স্যালুট জানাবো। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাংবাদিক জগতের প্রিয় মানুষ, যিনি কে সিনিয়র কে জুনিয়র এটা না বুঝে তিনি সকল সময়ে সিনিয়র এবং জুনিয়রদেরকে মূল্যায়ন করেছেন, এবং যারা জুনিয়র সাংবাদিক আছে তাদেরকে সকল সময়ের জন্য তিনি কাছে ডেকেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি এমন ভাবে চলেছেন যে না, যারা আজকের শিশু তারা আগামীর ভবিষ্যৎ, এভাবে তিনি তরুণ সাংবাদিকদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমি মনে করি সারা বাংলার সাংবাদিকদের জন্য তিনি আইডল। তিনি হলেন আমাদের প্রিয় মানুষ সাইদুর রহমান রিমন ভাই। আমরা চাই সারা বাংলায় এমন নেতৃত্বের দরকার, সাইদুর রহমান রিমন ভাইকে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ভাইকে। তরুণ সমাজ তাদেরকে চায়, তাদেরকে নেতৃত্ব দেখতে চায়। তরুণ সমাজ তাদের একটাই স্লোগান যে আপনারা এগিয়ে যান, আমরা আছি। বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবে আমরাও যখন বসি, তখন থেকে তরুণ সাংবাদিকদের মুখে একটাই কথা যে না, বিএমএস এর প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর ভাই যেমন তরুণ সাংবাদিকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে, ঠিক তেমনই সাইদুর রহমান রিমন ভাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে তরুণ সাংবাদিক সমাজের তরুণ সাংবাদিকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল সময়ের জন্য উৎসাহ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে যারা এই তরুণরা যারা সাংবাদিকে আসতে আসতে চাচ্ছে এবং যারা হায়ার এডুকেটেড পার্সন তারাও আছে, এবং যারা এসএসসি পাস না তবু আসছে, আমি একটু জানতে চাই যে সাংবাদিকদের শিক্ষকতার যোগ্যতাকে উল্লেখ করা উচিত নয় কি? আসলে আমরা বরাবর দেখে আসছি, এটা আগে কখনোই আমাদের যারা অভিভাবক ছিলেন তারা এটাকে বেঁধে দেননি বোধহয় দুটি কারণে। আমার যতটুকু ধারণা, কখনো যেন আমি আমাদের অভিভাবক সাংবাদিকদের মুখে কখনো সরাসরি জিজ্ঞেস করে শুনতে পারি। তবে আমার যেটা ধারণা, যে প্রাতিষ্ঠানিক বিষয়টা তারা অনেক সময় কাজী নজরুল ইসলামের সাথেও হয়তো বা মিলিয়ে দেখতে চান, এরকম হতে পারতো। আমার হয়তো ভুল হচ্ছে কিনা আমি জানি না, আমাকে মাফ করবেন যদি ভুল হয়ে থাকে, আমার ব্যক্তিগত ধারণা এটা। এই কারণেই প্রাতিষ্ঠানিক শিক্ষাটার একটা একদম রেখাটা টেনে দেননি সেখানে। আমার মনে হয় যে কিছু নিয়ম কানুন তো নিশ্চিত আছে। আমাদের যে একটা শপথনামা আছে, আমার মনে হয় আমাদের অনেক 90% সাংবাদিক বন্ধুরা সেটা অজানা অথবা জানার চেষ্টা করেননি। আমাদেরও কিন্তু একটা শপথনামা আছে সাংবাদিক, সেই শপথনামা ছাড়া আমরা কিন্তু দিব্যি সাংবাদিকতা করে যাই। সেই শপথনামাটা সরকারের দেওয়া না, সেই শপথনামাটা আমাদেরই সাংবাদিক যতগুলি প্রতিনিধি দল আছে তারা মিলে মিশে বৈঠক করে তারপরে সার্বজনীন একটা নীতিমালা তৈরি করেছে। সেই নীতিমালাটাই কিন্তু সার্বজনীন নীতিমালাটাই কিন্তু আমাদের শপথনামা। আমার আমি অনেক সাংবাদিক, আজকে আমি ঢাকার বাইরে ছিলাম একটা জায়গায়, সেখানে খুব সাবলীলভাবে তাদের জিজ্ঞাসা করেছি,
তাদের অনেকেই শপথনামা বা এরকম কোনো সার্বজনীন নীতিমালা আছে এটা জানেন না তারা। এটা আমাদের অনেক জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আমি শপথ ছাড়াই আমার চেয়ারটায় বসে গেলাম, শপথ ছাড়াই আমি দায়িত্ব পালন করার জন্য মাঠে নেমে গেলাম। তো আমার যেখানে যেখানে দায়বদ্ধতা থাকবে না, যেখানে অঙ্গীকার নেওয়া থাকবে না, সেখানে আমার তো অজস্র ভুল হইতেই পারে। আমি এমন এমন অপসাংবাদিককে দেখেছি যিনি টাকা দিয়ে কার্ড কিনে চাঁদাবাজি করাকে অপরাধ বলে মনে করেন না। আমি তার খুব কাছ থেকে আমি তাকে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। সে একদম খুবই ইজি ভাবে বলেছেন যে আসলে কোনো পথ ছিল না আমার, একমাত্র পথ দেখলাম খোলা রয়েছে এই 500 টাকা আর 1000 টাকা, 1500 টাকা খরচ করে একটা সাংবাদিকতার কার্ড নিয়ে পুলিশের পাশাপাশি চাঁদাবাজি নেমে যাওয়া। কি মানে তার জন্য খুবই সাবলীল ভাবে সত্য কথাটাই বলছেন তিনি। আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি সত্য কথাটা বলছেন। ঠিক পাশাপাশি যিনি সাংবাদিক কার্ড দিলেন তাকে, তিনি যদি একবার শুধু বলে দিতেন সাংবাদিকতা মানেই চাঁদাবাজি নয়, সাংবাদিকতা মানেই মূর্খতা নয়, সাংবাদিকতা মানেই অসম আচরণ নয়। আমাদের এখন অনেক সাংবাদিক বন্ধুকে দেখি যে ঘটনাস্থলে যে নিউজ নেওয়ার জন্য যেভাবে ধমকে কথা বলেন, আমি এত দূরে থেকেও কেঁপে উঠি। কিন্তু এই ক্ষমতা কে দিচ্ছে আপনাকে? কোথায় লেখা আছে যে আপনি জবরদস্তি সাংবাদিক হয়ে তথ্য বের করতে পারবেন? কোথাও লেখা নাই। প্রথম লেখা দরকার, প্রথম কিন্তু মিডিয়ার, যে মিডিয়াতে চাকরি করে তাকে লেখা উচিত, তাকে বোঝাই দেওয়া উচিত, মুখস্থ করে দেওয়া উচিত যে সাংবাদিক কখনো ধমক দিয়ে জোরপূর্বক কথা বের করতে পারে না, তার সে অধিকার দেওয়া নাই। সাংবাদিক দুজনে আমাদের আলাদা কোনো সুবিধার আইনই নাই। সাধারণ মানুষের আইনের মধ্যে আমাদের বসবাস করতে হবে। আমাদের সততা, আস্থা সৃষ্টি এবং সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে তার সিন্ধুকের ভিতর থেকে রাখা তথ্যটি বের করে নিয়ে আসতে হবে। আমাকে কৌশলের সাথে সাংবাদিকতা করতে হবে, সত্য কথাটাকে আমার কৌশলের সাথে প্রচার করতে হবে। আমি মনে করি না যে এই সরকার লেখালেখির ক্ষেত্রে বাধা দেন, আমি কখনোই দেখিনি। আমি মোদ্দা কথা বলতে গেলে যে আমি যে প্রতিষ্ঠানটা চাকরি করি সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী সকল আত্মীয় স্বজনের বিরুদ্ধে কেন কেন যেন ইচ্ছাকৃত না কিন্তু আক্রোশ নিয়েও না, নানা দুর্নীতি বা অভিযোগ নিয়ে পলিটিক্যাল নিয়ে তাদের বিরুদ্ধে চলে আসছে। আমি সকল আত্মীয় স্বজনের বিরুদ্ধে কই আমাকে একদিনের জন্য কেউ হুমকি দেননি। বরং মাননীয় প্রধানমন্ত্রী স্বজনের পরিবারের থেকে, স্বজনের থেকে আমাকে পিঠ চাপড়ে বলছে তুমি সঠিক কথাই লিখেছো, কিন্তু আমাকে তো আসতেই হবে, আমার আত্মীয়ের কথা লিখছো তো আমাকে প্রতিবাদ জানানোর জন্য অন্তত আসা দরকার। এটা আমার সভ্যতা, এটা আমার বদ্ধতা। আমি মুগ্ধ হয়ে গেছি তার কথায়। সত্যি সত্যি আমাদের ওইভাবে বাধা দেন না, এখন আগের মতো ওইভাবে লাল টেলিফোনতে কিন্তু বাধা দেন না। তবে আমাদের এখন লেখনী ক্ষেত্রে আমরা এতই সতর্ক থাকি, এত হুমকির পরিমাণটা এত বড় থাকে যে আমরা নিজের থেকেই সেলফ সেন্সরশিপ, এই শব্দটি যাবে না, এই দেওয়া যাবে না, দিলে আমার সমস্যা হবে, আমার সম্পাদক মহোদয়ের কাছে দেওয়ার আগেই আমি কেটে ফেলি। তো এটা আমার অতি সতর্কতা আর কি। যাই হোক, তো আমাদের যে তরুণতা সাংবাদিকতার প্রতি ঝুঁকে আসছে, আসলে উদ্দেশ্যটা কি? সাংবাদিকতার নিরাপত্তা নাই, বেতনের নিশ্চয়তা নাই, চাকরির নিরাপত্তা নাই, তার নিজের নিরাপত্তা নাই। সাংবাদিকতারই একটা ঝুঁকিপূর্ণ, তারপরে দলে দলে আসছে কেন? তারা এমন কি স্বাদ পেলেন? যদি তারা চাঁদাবাজির জন্য এসে থাকেন, আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর তো ভাই আপনাদের, আপনারা এই পেশা ছেড়ে আরো অনেক চাঁদাবাজির পেশা আছে, আর ভালো টাকা পাবেন, অনেক টাকা পাবেন, অনেক বেশি পয়সা পাবেন, সেখানে চলে যান। এই সম্মানজনক পেশাটাকে নষ্ট করবেন না দয়া করে। আমাদের অনেক মনীষী ছিলেন যারা, আমাদের আলতাফ ভাইয়ের মতো একজন নেতা সেদিনই তিনি মারা গেছেন, তাকে আমরা সর্বশেষ সময়, দীর্ঘদিনের সাংবাদিক নেতা, তাকে আমরা বাসের হ্যান্ডেল ধরে ঝুলে বাসায় দিচ্ছি। ভালো লোক আছেন, আমরা হয়তো গুটি কয়েক খারাপ থাকতে পারি, আমরা ধান্দাবাজ থাকতে পারি, চাঁদাবাজ থাকতে পারি, কিন্তু আমাদের সাংবাদিক পেশাকে যারা আগলে রাখেন তারা অনেক মহান, অনেক ভালো মানুষ, অনেক সুন্দর মানুষ। সেই সব সাংবাদিককে সাধারণ মানুষ দেখতে পায় না বলেই আমাদের নিয়ে মানুষ আজে বাজে মন্তব্য করে, পেশা নিয়ে মাঝে বাজে মন্তব্য করে। তাকে দেখি, যিনি মাঠে যাচ্ছেন তাকে দেখি। আপনি একটু সতর্ক হন, আপনি একটু জানেন। আমার মনে হয় যে এদের প্রাথমিক একটা যদি ট্রেনিং এর ব্যবস্থা করা হতো যে সাংবাদিকতা মানেই চাঁদাবাজি নয়, সাংবাদিকতা মানেই দুর্ব্যবহার নয়, সাংবাদিকতা মানেই মূর্খতা নয়, আপনি এই জিনিস করতে পারবেন না, এই জিনিস করতে পারবেন। এটা হলে হয়তো বা অন্তত সাংবাদিক মর্যাদা রক্ষা হইতো। আগে দরকার সাংবাদিকতার ট্রেনিং এবং সাংবাদিকতার সম্বন্ধে তাদের কিছু জানার ব্যবস্থা করা। এটা আমি যে সাংবাদিক সংগঠনগুলি আছে তাদের প্রতি বিনয়ী আবেদন রাখছি, সকলের প্রতি। শুধু আমার মফস্বল সাংবাদিক ফোরামের জন্য না, আমার ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সকলের প্রতি এই অনুরোধটা জানাচ্ছি। কারণ আমরা ভুয়া সাংবাদিক লিখছি, অপসাংবাদিক লিখছি, কাউকে দেখে নিয়ে মাঠে তাদের প্রতিবাদ জানাচ্ছে, তার মানে কি দাঁড়ালো? আমরা তাহলে ভুয়া সাংবাদিক অলিগলিতে পাঠাই দিই চাঁদা তোলার জন্য, যে গলিতে আমি যেতে পারি না, সেখানে বলে তুমি যা পাও আমার কিছু এনে দিও, নাহলে আমরা প্রতিবাদ করি না কেন? ভুয়া পুলিশের হাতে ভুয়া পুলিশ গ্রেপ্তার হয়, র্যাবের হাতে ভুয়া র্যাব আটক হয়, সাংবাদিক হাতে ভুয়া সাংবাদিক আটক হয় না কেন? তার মানে আমরা কেউ না কেউ তাদের পিছনে আছি, এটা মনে রাখা দরকার। অনেক ধন্যবাদ কবির ভাই।
ধন্যবাদ রিপন ভাইকে। আপনাদের সহযোগিতা পাইলে আমি আবারও আপনাদের আগামী সপ্তাহে আপনাদের নিয়ে আসবো। শুধু বাংলাদেশ নয়, আমি কয়েকটি দেশেও কথা বলেছি, বাংলাদেশ, নেপাল এবং ভারতের যারা সাংবাদিকদের নেতৃত্বে তাদের সাথেও আমি কথা বলেছি। আমি তাদের সাথে আমি আবারও চাচ্ছি যে আপনাদেরকে নিয়ে আমি অনুষ্ঠান করব। শুধু বাংলাদেশ নিয়ে থাকলে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের যে সাংবাদিকদের সংগঠন তাদের অবস্থা কিরূপ এরূপ জানতে হলে আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রের যারা সাংবাদিকদের প্রধান তাদেরকে নিয়ে আমি আপনাদের মাঝে আবারও আসতে চাই। সবাইকে ধন্যবাদ। কবির ভাই একটু এখন একটু কথা বলবো, আমি একটু কথা বলবো, কবির ভাই একটু কথা বলবো, এক মিনিট, এক মিনিট। জি সেটা হচ্ছে বলেন যে বলেন। আমি আমার বন্ধু মিজান মালিকের সম্বন্ধে বলবো যে অনেকে মনে করবেন যে মনে হয় নিজেকে ব্রাহ্মণ সাংবাদিক মনে করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে তিনি আসেনি, না, সে খুব লিবারেল, খুবই সাংবাদিক দরদি মানুষ, কিন্তু আসলে একাধিক কর্মকাণ্ডের সাথে জড়িত, অনেকগুলি সংগঠনের সাথে সম্পৃক্ত। সে আমাদের দুর্নীতি দমন সাংবাদিক কমিশনেরও সে প্রতিষ্ঠাতা একজন সভাপতি। তো সঙ্গত কারণে সব দিক থেকে ও এতটা চাপের মধ্যে ছিল যে ও বোঝায় একটু বাইরে ছিল, যে কারণে আমাকে বারবার জানাচ্ছিল। আপনারা তাকে ভুল বুঝবেন না, খারাপ মনে করবেন না, অন্যভাবে চিন্তা করবেন না। আমাদের ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সকল সাংবাদিক, নির্যাতিত সাংবাদিকদের জন্য সহমর্মিতা আছে। যদি কেউ সাহায্য চায় তার পাশে দাঁড়ায়, নিশ্চিত থাকেন আমরা একেবারেই আলাদা, একেবারেই অন্যরকম, সবার জন্যই আমরা মমতা করি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের অনুমতি পাইলে এবং সহযোগিতা পাইলে আমি আগামী সপ্তাহে আমরা নেপাল, ভারত এবং বাংলাদেশ তিনটা দেশের সাংবাদিকদের যারা প্রধান তাদেরকে নিয়ে আমরা আবার আলোচনা বসতে চাই। সেখানে অবশ্যই আপনি থাকবেন, কারণ আপনি আমাদেরই সাংবাদিক, তরুণ সাংবাদিকদেরকে গুরু আমি যেটা মানি। কারণ আপনার পাশে থাকার পাশে বসার সৌভাগ্য আমার হয়েছে এবং আপনার কাছে কিছু শেখারও সৌভাগ্য আমার হয়েছে। এই জন্য আমি আহ কি বলবো, আহ শুধু আপনি শিখেন অনেক না অনেক তো, ধন্যবাদ আমিও যেটা শিখি, আমিও শিখি, কিন্তু আপনারা জানেন না সেটা। আমি আপনারা যতটুকু শিখে যান তার চেয়ে বেশি শিখে রাখি, কারণ আমি বুদ্ধিমান মানুষ তো, এর জন্য বেশি শিখে রাখি। যাই হোক, আপনাদের এই ভালোবাসার কাছে আমি বরাবরই দুর্বল, বরাবরই কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। এখন মৌমিতাকে কিছু বলার জন্য অনুরোধ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের মাঝে সুন্দর বক্তব্য উপস্থাপনা করলেন নতুন প্রজন্মের আইকন, নতুন ভোরের সূর্য সাইদুর রহমান রিমন। তো তাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে সুন্দর যুক্তি সহ বক্তব্য উপস্থাপন করার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাবো যার অদম্য সাহস, নদীর স্রোতের বেগের মতো যার সাহস, তিনি হলেন শেহলি পারভীন, বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। আমি তাকেও তার সুন্দর বক্তব্য এবং তার সে যে গুছিয়ে আমাদেরকে কথাগুলো বললো তার জন্য আমি তাকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই আরেকবার বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয় প্রতি শনিবার ভারতীয় সময় রাত 9:30টায় এবং বাংলাদেশ সময় রাত 10টায়। তাছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি যে কোনো দিনে, যে কোনো সময়ে। তো আমাদের চ্যানেলটি দেখতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকতে হবে। তাহলে সুন্দর সুন্দর অনুষ্ঠান এবং বিশিষ্ট পার্সনদের মতামত আপনি সর্বপ্রথম জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাদের অতিথি বৃন্দকে আরেকবার স্বাগত জানিয়ে যে তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকেও স্বাগত জানিয়ে এবং আগামী পর্বের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি মৌমিতা বাগচি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ কবির মমতা নওয়াজ। আপনাকে। ধন্যবাদ সবাইকে।